সেই মশাল থাকা অবস্থায় অন্য ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়া এটা ঠিক হয়নি বামদের। কারণ হচ্ছে তাদের সাথে তো আগুন ছিল, এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার। দর্শক, উইটিভি ওয়ার্ল্ড আয়োজিত রাষ্ট্র আড্ডা তৃতীয় পর্বে আমাদের সাথে আছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট মনোনীত ভিপি পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। মুস্তাকুর রহমান জাহিদ, আপনাকে ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে। আমরা আমাদের ফেসবুক পেজে আপনার প্রতি প্রত্যাশা ও প্রশ্ন যে পোস্ট করেছি তাতে অনেকে রেসপন্স করেছে। মোটামুটি রাষ্ট্র প্রাসঙ্গিক সব প্রত্যাশা প্রশ্নকে সমন্বয় করে আজকে প্রশ্নগুলো সাজিয়েছি। আশা করি আপনি উত্তর দেবেন ইনশাআল্লাহ। আপনাদের নির্বাচনের প্রস্তুতি কেমন? প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা প্রথম থেকেই শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, আচরণবিধি মেনে শিক্ষার্থীদের পরামর্শ নেওয়ার চেষ্টা করেছি এবং আমরা একটা ফর্ম দিয়েছিলাম, এই ফর্মে তাদের পরামর্শ নিয়ে সেগুলো ইশতেহারে যুক্ত করেছি। ব্যালট নাম্বার পাওয়ার পর থেকে আমরা যে আচরণবিধি মেনেই প্রচার প্রচারণা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এবং বর্তমান শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী। জি। এর বাইরে আপনার, আমি যদি বলি শিক্ষার্থীদের ভয়েস হিসেবে কাজ করা, যেমন ধরেন জুলাই অভ্যুত্থানের আগে, জুলাই অভ্যুত্থান চলাকালীন এবং জুলাই অভ্যুত্থানের পরে আপনি শিক্ষার্থীদের নিয়ে আসলে কি রকম বা কাজ বা কি কি কাজ করেছেন যার জন্য শিক্ষার্থীরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে? জি আলহামদুলিল্লাহ। আমরা ছাত্র শিবিরের সভাপতি যেমন আমি, তেমনি অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এটা তো রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের সভাপতি হিসেবে আছি। কম সামাজিক সাংস্কৃতিক একাডেমিক, তারপরে শিক্ষামূলক কিছু ক্লাব আছে, এরকম প্রায় 15-র অধিক ক্লাবে আমি যুক্ত প্রথম থেকেই, এবং সেই ক্লাবগুলোর চেয়ারম্যান, কো চেয়ারম্যান সহ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন জায়গায় ভূমিকা পালন করেছি। এবং জুলাই অভ্যুত্থানের আগে শিবিরকে এখানে যেভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছিল, তো হয়তো তখন সেভাবে প্রকাশ্যে শিবিরের নামে কোনো কিছু করতে পারিনি, তবে আমরা জুলাই অভ্যুত্থানের আগে আমাদের ক্লাব অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যেতাম এবং শিক্ষার্থীদের সাথে আমাদের যোগাযোগগুলো কন্টিনিউ থাকতো। এই যে ডাকসু এবং জাকসুতে যে অভ্যুত্থানটা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন, সেখানে যথাক্রমে 10 বছর এবং 30 বছর ধরে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। তারপরেও কি পরিমাণ অভ্যুত্থান আপনারা দেখেছেন। তো এগুলো হঠাৎ করে হয়নি, আগে থেকে আমাদের শিক্ষার্থীদের সাথে সংযুক্ততা ছিল এবং শিক্ষার্থীদের বিপদে আপদে নানা সমস্যায় আমরা সমাধান করার চেষ্টা করতাম। আমি জুলাই অভ্যুত্থানে সরাসরি আমরা এখানে, আপনারা জানেন যে আলী রায়হান নামে আমাদের একজন ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক, উনি শহীদ হয়েছেন এখানেই, সেখানে আমরাও ছিলাম, আমরা সবাই মিলে জুলাই অভ্যুত্থান করেছি আর কি। 14 তারিখ থেকে তো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, কেমন মনে হচ্ছে প্রচারণার মাঠ? প্রচারণার ক্ষেত্রে কি কোনো বাধা অনুভব করছেন? যদি অনুভব করেন তাহলে সেই বাধাগুলো আসলে কি কি? হ্যাঁ, ব্যালট পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। আমরা মনে করছি প্রচারণার ক্ষেত্রে সেরকম বাধা নেই, তবে আবহাওয়াজনিত কিছু সমস্যা দেখা দিচ্ছে, বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, এটাও নির্বাচনেরই অংশ, বা এটা তো আমাদের দৈনন্দিন শিডিউলের অংশ হবেই, স্বাভাবিক। তবে সবাই নিজের মতো করে যেভাবে পারে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসনের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম থেকেই প্রশাসন ভূমিকা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দৃঢ়তার অভাব ছিল। যেমন ডেট মেনটেনিং এর ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলে আসছি যে জুলাই অভ্যুত্থান শেষ হওয়ার 1 বছর হয়ে গেল, এই 1 বছরের আরো আগে নির্বাচনটা আয়োজন তারা করতে পারতেন, এবং বারবার যে শিডিউল পরিবর্তন করা, এইটাতে হতাশা কাজ করতেছিল শিক্ষার্থীদের মধ্যে। কারণ এর আগেও এই তারিখ পেছানোর অপরাজনীতি চলতেছিল, এই তারিখ পেছানোর অপরাজনীতির কারণে এক সময় গিয়ে শিক্ষার্থীদের বলা হয় যে এবছর আর নির্বাচনটা হবে না, আমরা পরে দেখব, এভাবেই কিন্তু 35 বছর চলে আসতেছে। এজন্য প্রশাসন এই ক্ষেত্রে দৃঢ়তা কম ছিল, তবে নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে তারা করতে পারে তাহলে বুঝবো যে তাদের দৃঢ়তা সঠিক ছিল। ধন্যবাদ। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে সম্ভাব্য বাধাগুলো কি কি, এগুলো কিভাবে মোকাবেলা করা সম্ভব বলে আপনি মনে করেন? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে আমরা যে বাধাগুলো দেখতে পাচ্ছি, যে এখানে হার মেনে নেওয়ার মানসিকতা সবার থাকা দরকার। কেউ যদি বুঝতে পারে যে আমরা হেরে যাচ্ছি, তাহলে নির্বাচন বয়কট করা, এরকম কোনো কিছু করা উচিত হবে না, যেটা ডাকসু এবং জাকসুতে হয়েছে। আর আমরা মনে করি যে কেউ কারো ওপর যেন অসহিষ্ণু আচরণ না করে, সবাই যেন সহনশীল হয় এবং সকল প্রার্থী, সকল শিক্ষার্থীকে যেন সবাই সম্মান করে। আপনার নির্বাচনের ব্যয়ের সম্ভাব্য বাজেটটা কি জানতে পারি এবং এই অর্থের উৎস কি? দেখুন, আমরা তো ছাত্র সংগঠন, আমাদের
সম্মিলিত শিক্ষার্থী জোট যেটা, এটা যেহেতু শিবির সমর্থিত প্যানেল, ছাত্র শিবিরের আয়ের উৎস যেগুলো সেগুলোই এখানে আমরা এর বাইরে কোনো আয়ের উৎস পাই না। আমাদের নিজেরাই আমরা ডোনেট করি। আপনারা দেখবেন আমাদের সংবিধানেই লেখা আছে যে ছাত্র শিবিরের জনশক্তিরা প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ডোনেট করে তাদের সংগঠন চালায়। তো এভাবেই ডোনেট করে করে আমরা যতটুকু পারি আমাদের কাজ চালাচ্ছি আর কি। অনেকে একটা প্রশ্ন করেছে, শিবির ওয়েলফেয়ার রাজনীতি অনেক আগে থেকেই করে, তার জন্য কিছু প্রশংসাও কুড়িয়েছে। ওয়েলফেয়ার রাজনীতি টার্মটাকে একটু যদি ব্যাখ্যা করতেন, মানে আমি কাকে বলবো এটা ওয়েলফেয়ার রাজনীতি? এটা মনে হয়তো ছাত্র কল্যাণমূলক কাজগুলোকে বুঝিয়েছে। আসলে ছাত্র শিবির যেহেতু আগে সেভাবে সুযোগ পায়নি 5 আগস্টের আগে, তাদেরকে 3 জন একসাথে দাঁড়িয়েছে এটা দেখলেই তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হতো আমাদেরকে। তো সেজন্য স্বাভাবিকভাবেই তাদের ছাত্র কল্যাণমূলক কাজ ওপেন প্লেসে করার মতো অবস্থা ছিল না। তো ওপেন প্লেসে যখন আমরা আমাদের কাজগুলো দেখতে পারলো শিক্ষার্থীরা, তখন তারা বুঝতে পারছে যে ছাত্র শিবির আসলেই একটা ছাত্র কল্যাণমূলক সংগঠন। এবং প্রথম থেকেই আমরা দেখবেন যে জুলাই ফেস্ট সহ, তারপর শিবির মিটস বিলিয়ন সহ, তারপরে অদম্য মেধাবী সংবর্ধনা, এখানে আমরা পজিশনধারী সংবর্ধনা করেছি। এই আয়োজনগুলো শিক্ষার্থীদের কাছে ভালো মনে হয়েছে, এজন্য ছাত্র শিবির না করলেও সবাই ছাত্র শিবিরকে সাপোর্ট করেছে। এটাই হয়তো কেউ ওয়েলফেয়ার রাজনীতি হিসেবে বুঝিয়েছে আর কি। কিন্তু ঠিক রাকসুর আগেই কেন হলে হলে আতর দেয়া, ব্লকে মুড়ি পার্টি করা, তাহলে এটা কি ওয়েলফেয়ার রাজনীতি বলা যাবে? আমরা ছাত্র কল্যাণমূলক এই কাজগুলো প্রথম থেকেই করে আসতেছি। তো এটা হঠাৎ করে রাকসুর আগে শুরু করছি এরকম না। আপনারা প্রথম থেকেই দেখবেন যখন এখানে কোরআন পোড়ানো হলো, কোরআন পোড়ানোর প্রতিবাদে আমরা কোরআনও বিতরণ করেছি এবং ব্যাপক সাড়া পেয়েছি। কোরআন শিক্ষার্থীরা সাগ্রহে নিয়েছে। কিন্তু আমরা যে হলে হলে গিয়ে শিক্ষার্থীদের কাছে আতর বিতরণ করেছি, এটা কিন্তু প্রচারণা শুরু হওয়ার আগেই, প্রচারণা শুরু হয়েছে গতকাল, তার আগেই আমরা করেছি। এবং এটা ধারাবাহিক কাজের অংশ হিসেবেই করেছি। কিছু কিছু ছাত্র সংগঠন যারা আমাদের বিরোধিতা করে, যাদেরকে আমরা বন্ধু সংগঠন মনে করি, তারা এগুলো বারবার সামনে নিয়ে এসে আসলে নিজেদেরকেই বিতর্ক করতেছে। আপনারা দেখবেন যে একটা হলে আমরা পানির ফিল্টার স্থাপন করছিলাম। পানির ফিল্টার স্থাপন করার জন্য যখন প্রশাসনের কাছে আমরা দাবি জানালাম, তারা এগুলোতে ঢিমে তেতালার মতো আচরণ করতেছে, তারা দেরি করতেছে। কিন্তু প্রত্যেক দিন পানি খাওয়ার ফলে যে পরিমাণ অসুস্থতা হচ্ছে বা যে পরিমাণ পানিতে ময়লা, এইটা দেখে আমরা খুব দ্রুতই এটা পানির ফিল্টারটা আমাদের পক্ষ থেকে স্থাপন করছিলাম। তবুও প্রশাসন থেকে বলা হয়েছে যে এটা স্থাপন করা যাবে না। আমরা প্রশাসনের চাপে পড়ে সেটা খুলে ফেলেছি আচরণবিধির প্রতি সম্মান দেখিয়ে। তো এটা আসলে সবার করা দরকার। অনেকেই প্রশ্ন তুলেছেন এটা কি আচরণবিধি লঙ্ঘন কিনা, মানে ওয়েলফেয়ার রাজনীতিটাকে আপনারা যেভাবে ডিফাইন করেন, আপনারা কি এটা ভোটারদের ম্যানিপুলেট করতে ব্যবহার করছেন? শুধু রাখছুন, আপনারা জাতীয় নির্বাচনকেও সামনে রেখে আপনাদের ওয়েলফেয়ার রাজনীতি যাতে বেশি আগ্রহ দেখাচ্ছেন অনেকের মত, বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? আমি এভাবে দেখছি, এই কাজ আমরা রাকসুতে জিতি বা না জিতি, এই কাজগুলো আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে চলতেই থাকবে। এবং আমরা মনে করি যে এই ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী না খেয়ে থাকে, অনেক শিক্ষার্থী সকালবেলা খাইতে পারে না, অনেক শিক্ষার্থী 3 বেলার মধ্যে 1 বেলা 2 বেলা খেয়ে থাকে। এই ব্যাপারগুলো আমরা ইন্টারনালি সবার সাথে যোগাযোগ করে এগুলো বুঝতে পেরেছি। সবাই যে উপরে দেখায় যে সবাই অনেক ভালো আছে, আসলে অনেক ভালো নেই। কারণ এখানে অর্থনৈতিক এস্টাবলিশমেন্টটা এখানকার শিক্ষার্থীদের জন্য দরকার। তো আমরা যেভাবে পারি আমরা এই সহযোগিতাগুলো করব। কারণ একজন লিডারশিপ কোয়ালিটি সেটাই, তিনি যেভাবে ম্যানেজ করে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করবে। হয় প্রশাসনের মাধ্যমে চাপ দিয়ে প্রশাসনকে দিয়ে ম্যানেজ করাবে, প্রশাসনকে ম্যানেজ করাতে না পারলে নিজেরাই বিভিন্ন ফান্ড থেকে টাকা কালেকশন করে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতে এগিয়ে আসবে। অন্তত শুরুটা করবে, সামগ্রিকভাবে না পারুক অন্তত ছোট পরিসরে করবে। এটাই এই নেতৃত্বই তো চায়। আমি শুধু নেতা হব কিন্তু শিক্ষার্থীদের সমস্যার সমাধান করব না, এভাবে আসলে নেতা হয় না। এজন্য আমরা এগুলো কাজ চালাতেই থাকবো। কয়েকজন এমন প্রশ্ন তুলেছে যে ওয়েলফেয়ার রাজনীতিটা আসলে মূলধারা যে রাজনীতি তাকে ব্যবসায় পরিণত করছে। যেমন কারণ ধরুন যার কাছে টাকা আছে সে বিনিয়োগ করবে এবং বিনিয়োগ করার পাশাপাশি সে কিন্তু জয়ী হওয়ার পরে সেই টাকাটা সুদে আসলে তুলে নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে মোটা দাগে বলতে গেলে রাজনীতি কিন্তু টাকাওয়ালাদের পকেটেই ঢুকবে, যেখানে বিরাট একটা অংশ রাষ্ট্র পরিচালনার অংশই নিতে পারবে না। ফলে রাষ্ট্র থেকে তারা বিচ্ছিন্ন বোধ করবে এবং সময় সময় এই যে বিদ্রোহগুলো আসছে এগুলো আসতেই থাকবে, যা দমনে রাষ্ট্র পরে তার পেটোয়া বাহিনী ব্যবহার করবে। এভাবে জুলাই আসবে আর যাবে।
মাছ থেকে দান করার চেয়ে হাত পেতে দান নেওয়ার দান গ্রহীতার সংখ্যায় বৃদ্ধি পাবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ছাত্র শিবির যেই কাজগুলো সামর্থ্য অনুযায়ী করেছে সেগুলো কখনো সুদে আসলে তুলে নেয়ার জন্য ভূমিকা রেখেছে কিনা এটা শিক্ষার্থীরাই জানে। এবং এই যে ছাত্রলীগের যে সিস্টেম ছিল, তারা পদ পেতে, নিজেদের দলের মধ্যেও পদ পেতে কত টাকা পয়সা খরচ করে আমরা ইতিমধ্যে খবরগুলো পেয়েছি। আবার অন্যান্য ছাত্র সংগঠন এরকম করে, নিজেরা সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের তারা লাখের উপরে টাকা দিতে হয়। কিন্তু আমাদের ছাত্র শিবিরের যে কালচার, সেই কালচারটা এরকম, আমরা পদ না পাওয়ার চেষ্টা করি এবং পদ পেলে এটা নিজেদের ওপর অনেক বড় দায়িত্ব বলে মনে করি। এবং আপনারা দেখবেন যে আমাদের সভাপতি হওয়ার পর সভাপতিরা সবাই কান্নাকাটি করে, কারণ তার উপর অনেক বড় একটা দায়িত্ব চলে এসেছে সে মনে করে। কিন্তু আমরা টাকা তুলে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং টাকা তুলে নেওয়ার প্রশ্নটা তখনই আসতো যখন আমাদের কোনো দুর্নীতি বা আমরা যেই সংগঠনগুলো চালিয়েছি, ইতিমধ্যে তো অনেক সামাজিক সংগঠন আমরা চালিয়েছি, সেগুলোতেও কিছু না কিছু টাকার ব্যবহার তো ছিল। সেই সামাজিক সংগঠনগুলো থেকে যদি এরকম কোনো অভিযোগ থাকতো যে ছাত্র শিবিরের এই জনশক্তি বা ছাত্র শিবিরের এই ছাত্র, সে আমাদের সংগঠনের সভাপতি ছিল, আমাদের অনেক টাকা মেরে দিয়েছে, এরকম কোনো অভিযোগ কখনো কেউ দিতে পারবে না। এটাই আমাদের শক্তি। আমাদের ইতিমধ্যে এরকম অভিযোগ ছিল না, সামনেও থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা রাবিতে এক সংবাদ সম্মেলনে বলেন, বামদের মধ্যে শিবির ঢুকে গেছে। সম্প্রতি তিনি শিবির ও বাম নেতাদের একটা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন এবং কিছু সমালোচনারও শিকার হন। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন? এর ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। এটা সংকীর্ণ মনার পরিচয়। একজন কেন্দ্রীয় নেতা কিভাবে এইটা বলে আমার বুঝে আসে না। যখন একটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন কাজ করে, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। আমি আগেও বলেছি, ছাত্রলীগ এই ক্যাম্পাস থেকে বিতরিত হওয়ার পর আমরা সবাই এক, এখানে কেউ আমরা আলাদা না। আমরা সহনশীল থাকতে চাই। আমি ছাত্র শিবিরের সভাপতি, আমি ছাত্র দলের সভাপতির সাথে কথা বলতেই পারি, রাজনৈতিক আড্ডা দিতেই পারি, বাম সংগঠনের নেতাদের সাথে একসাথে আমি খাওয়া দাওয়া করতেই পারি। এটা তো আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ। একটা ওপেন প্লেস, আপনি জানবেন বাংলা টিফিনের ওই ঘটনা। বাংলা টিফিন একটা ওপেন প্লেস এবং প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী সেখানে যাওয়া আসা করে। সেখানে বসে আমরা কথা বলেছি, এটা সবার কাছে স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু ওনার কাছে কেন অস্বাভাবিক মনে হয়েছে আমরা জানি না। উনি এটা বলে আসলে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছে এবং সবাইকে যে শিবির বলে ট্যাগিং করার, এই যে বাম নেতাদের সাথে আমি খেয়েছি বলে বামদেরকে শিবির বলতেছে। এখানে ছাত্র দলের নেতাদের সাথেও তো আমি অনেকবার কথা বলেছি, তাহলে কি তাদেরকেও শিবির বলবে? এভাবে এই শিবির ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতিটা ছাত্রলীগের সময় ছিল, এটা না করাই ভালো হবে। ডাকসু ও জাকসু নির্বাচন কি রাকসুকে প্রভাবিত করবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই প্রভাবিত করার কথা, যেহেতু একই দেশের মধ্যে বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে নির্বাচনটা হচ্ছে, যদিও ভৌগোলিক অবস্থান আলাদা, তবুও সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, তারাও যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখানেও যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং প্যানেলগুলোর ক্ষেত্রে যেহেতু একই ধারার প্যানেলগুলো অনেকগুলো থাকতেছে, এক্ষেত্রে অবশ্যই প্রভাবিত করার কথা। এবং আমরা ওখানে যেরকম ভালো ফলাফল পেয়েছি, এখানেও আমরা আশাবাদী ইনশাআল্লাহ। ডাকসু জাকসুতে শিবিরের বিজয়কে আপনি কিভাবে দেখছেন? তারা তো বলছে এটা শিক্ষার্থীদের জয়। হ্যাঁ, অবশ্যই শিক্ষার্থীদের জয়। কারণ ছাত্র শিবির, যত ভোট ছাত্র শিবিরের সাদিক কায়েম ভাই হোক বা জাহাঙ্গীরনগরের জাকসুর জিএস যারা বা বিভিন্ন যারা নির্বাচিত হয়েছে, তারা যত ভোট পেয়েছে, আমাদের কিন্তু এত শিবিরের জনশক্তি না যে সবাই শুধু ছাত্র শিবিরের ভোট দিয়ে আমরা এত ভোট কখনোই পেতাম না। অবশ্যই শিক্ষার্থীরাই আমাদেরকে ভোট দিয়েছে, যারা ছাত্র শিবিরের জনশক্তি না বা ছাত্র শিবিরের প্রোগ্রামে অংশগ্রহণ করে না, কিন্তু ছাত্র শিবিরকে ভালোবাসে, এই সংখ্যাটা বেশি। এটা অবশ্যই ছাত্র শিবিরের বিজয় না, এটা শিক্ষার্থীদের বিজয়। গণতান্ত্রিক ছাত্র জোটের উপর হামলায় শিবিরের কোনো কি সংশ্লিষ্টতা ছিল? অনেকে তো দাবি করছে আপনাদের নেতাকর্মীদের সেখানে দেখা গেছে এবং তারা ভিডিও ফুটেজও দেখাতে পারবে বলছে। এটা পাল্টাপাল্টি অভিযোগ আছে। আপনি প্রশাসনে তারা অভিযোগ করেছে, আমরাও অভিযোগ করেছি। এগুলো নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করতে চাই না। তারা তাদের প্রোগ্রাম করতেছিল, আমরা আমাদের প্রোগ্রাম করতেছি। মাঝখানে একই সাথে এসে হয়তো ধস্তাধস্তি হয়েছে, ভিডিওতে দেখবেন। হ্যাঁ, তো এগুলো নিয়ে এই সংস্কৃতিগুলা ছাত্রলীগের সময় ছিল, যে বা আমরা মশাল নিয়ে, আগুন নিয়ে, মানে মশাল নিয়ে আসছে আর কি। সেই মশাল থাকা অবস্থায় অন্য ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়া, এটা ঠিক হয়নি বামদের। কারণ হচ্ছে তাদের সাথে তো আগুন ছিল, এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার। হঠাৎ যদি কারো কোনো ক্ষতি হয়ে যেত, আপনারা ভিডিওতে দেখতে পাবেন ছাত্র মিশনের সভাপতি জিএ সাব্বিরকে কিভাবে তারা শার্ট ছিঁড়ে ফেলেছে। তো এই সংস্কৃতিগুলো বামদের, আমি তাদের ভাইই বলবো, বাম ভাইদের একটু
এই সংস্কৃতিগুলা ছাত্রলীগ যেগুলো করতো এগুলো থেকে দূরে থাকা দরকার। সকল ছাত্র সংগঠনকে, শুধু আমরা না, সকল ছাত্র সংগঠনকে এগুলো খেয়াল রাখা দরকার। নির্বাচিত হলে আপনি শিক্ষার্থীদের জন্য কি কি সার্ভ করবেন? আমাদের ইশতেহারে সবকিছু লেখা আছে। বিশেষ করে আমরা মনে করি ডাইনিং ক্যান্টিন, খাবার থেকে শুরু করে পানি থেকে শুরু করে একেবারে গবেষণা খাত পর্যন্ত যত ধরনের সমস্যা আছে সবকিছু তো সমাধান এক বছরে সম্ভব না। তবুও অন্তত প্রশাসনকে চাপ দিয়ে এই রোডম্যাপটা অন্তত দেওয়াবো যে আমরা 10 বছরে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের কোন সমস্যা কখন সমাধান করব এবং সেটার মেইনটেনেন্স ধরে রাখার চেষ্টা করব। বিশেষ করে এই আমাদের পিছনে যে কেন্দ্রীয় লাইব্রেরি আছে, এখানে পড়াশোনা করে শিক্ষার্থীরা, কিন্তু এখানে এসি রুমের ব্যবস্থা নেই। আমরা এটা বলেছি যে আমরা এটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। এটা অবশ্যই প্রশাসনকে চাপ দিয়েই তাদের মাধ্যমে ব্যবস্থা করাবো। আমাদের এটাই কাজ। আমরা নিজের টাকা দিয়ে কিনে দেওয়ার হয়তো সামর্থ্য থাকবে না, কিন্তু আমরা প্রশাসনকে চাপ দিয়ে আমাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। রাবিতে সান্ধ্য আইন নেই এমনটাই দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবুও কিছু মেয়েরা একটু লেট করে বিজয় 24 হলে প্রবেশ করায় প্রভোস্ট একটা নোটিশ টাঙিয়ে তাদেরকে তলব করেছিল। এই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলের এক নেতা তাদের বিনা বেতনে যৌনকর্মী বলে দাবি করে এবং তোপের মুখে পড়ে। কিন্তু তার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন দৃশ্যমান কোনো ব্যবস্থাই নিতে দেখা যায়নি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলেই দুঃখজনক। একটা ছাত্র সংগঠনের নেতা এভাবে পোস্ট করা, কমেন্ট করা, এগুলো কোনোভাবেই ছাত্র সংগঠনের সাথে যায় না, শিক্ষার্থীর সাথে যায় না। এবং যে শব্দটা বলা হয়েছে এই শব্দগুলো আমি উচ্চারণ করতে পারবো না, বা আমাদের ছাত্র সংগঠনে কেউ উচ্চারণ করতেও লজ্জাবোধ করবে। এই লজ্জাবোধটুকু থাকা দরকার। এবং সেদিন দেখবেন জুলাই 36 হলের সামনে নারী শিক্ষার্থীরা এটার বিরুদ্ধে আন্দোলন করেছে। এবং প্রশাসন যদি এই ট্যাগিং, বুলিং থেকে নারী শিক্ষার্থীদের রক্ষা করতে ভূমিকা না রাখে, তাহলে এই প্রশাসনের উপর আস্থা হারায় ফেলবে কিন্তু নারী শিক্ষার্থীরা। আমাদের ইশতেহারে এটাও আমরা যুক্ত করেছি যে নারীদের জন্য আমরা নিরাপদ ক্যাম্পাস গড়বই, এবং নারীদের কেউ ট্যাগিং, বুলিং করে এভাবে ছাত্র রাজনীতি করে বেড়াবে এবং এই ক্যাম্পাসে অবাধভাবে চলাফেরা করতে পারবে, এটা আমরা কখনোই করতে দেব না। তার শাস্তির ব্যবস্থা অবশ্যই আমরা প্রশাসনকে বলে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনার প্যানেল বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়ে কি শুধু ইসলামিক কালচারই চর্চা হবে নাকি বাকিরাও সুযোগ পাবে? দেখুন, এখানে আমি তো যদি নির্বাচিত আল্লাহ আমাকে করায়, এটা তো রাকসুর ভিপি নির্বাচিত হচ্ছি, আমি ছাত্র শিবিরের ভিপি নির্বাচিত হচ্ছি না। এটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি রাকসুর ভিপি হিসেবে রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত ধরনের মতাদর্শ আছে সবাইকে ধারণ করার চেষ্টা করব, এবং আমার মতাদর্শ জোর করে, আমার ছাত্র শিবিরের মতাদর্শ জোর করে কারো উপর চাপিয়ে দিব না, এবং এটা আমার দেওয়া উচিত হবে না, অনাধিকার চর্চা হবে। আমি ছাত্র শিবির সভাপতি হিসেবে ছাত্র শিবিরের জনশক্তিদের যেভাবে ট্রিট করব, আমি রাকসুর ভিপি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেভাবে অবশ্যই ট্রিট করব না। এখানে নিয়ম নীতিমালা অনুযায়ী যেটা করা দরকার সেটা করব। এর বাইরে গিয়ে সকল ধরনের সংস্কৃতি এখানে চর্চা হবে। এখানে শুধু ইসলামী সংস্কৃতি, শুধু ইসলামী মনা লোক থাকবে, অন্য কেউ থাকবে না, এরকম যেন না হয়, এটা আমি মনে করি। মুস্তাকুর রহমান জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি। তাদের জন্য শুভকামনা।